স্বাগতম সবাইকে আমাদের ৫৩তম এপিসোডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের পুরো সপ্তাহটি আশা করি খুব ভালোই কেটেছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে প্রথমেই, কারণ আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সেই সাথে নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ঘটনাটি শুনতে শুনতে লাইক বাটনে হিট করবেন। আজকের যে কাহিনী সেটি পাহারাদার ছিল আর কি, আমরা ধরে নিলাম তার নাম হচ্ছে আলিম ভাই। তো তারা দেখলেন আলিম ভাই সেখানে যে চেয়ারটা ছিল সেই চেয়ারটাতে বসে জিমুচ্ছে এবং অনেকটা থন্দ্রার মতো ঘুমাচ্ছন্ন আর কি। তো ওরা তিনজন ওই আলিম ভাইয়ের কাছে এসে বসে, কারণ পূর্ব পরিচিত, ওরা সবাই সবাইকে চিনে। এবং ওরা বসার সাথে সাথে আলিম ভাই জেগে উঠে জিজ্ঞেস করে, তোমরা এত রাতে কই গিয়েছিলা বা কুত্তে আসতেছো? তো ওরা বলে, আলিম ভাই আমরা চা খেতে গিয়েছিলাম, এখন আবার ব্যাক করতেছি। তো এই বলে মানে ৭-৫ কথাবার্তা বলতে থাকে। এমন সময় ওই যে জুলফিকার, ওনার একজন ফ্রেন্ড আলিম ভাইকে জিজ্ঞেস করে, আসলে আলিম ভাই আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ভূতের ভয় বা ভূত দেখে মানুষজন রাতে ভয় পায় বলে, এই বিষয়টা কোত্থেকে আসলো বা কিভাবে ঘটলো, আপনি নাকি ডিটেলসে জানেন, আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন। তো এই কথা বলার পর আলিম ভাই তিনি আসলে কোনোভাবে রাজি হচ্ছিলেন না ওনাদের সাথে কাহিনীটি শেয়ার করার জন্য। এবং একটা সময় ওরা তিনজন মিলে খুব পিড়াপিড়ি করতে থাকে ওনাকে কাহিনীটি ওনাদের সাথে শেয়ার করার জন্য। এবং এক সময় আলিম ভাই রাজি হন। তিনি বলেন যে এই কাহিনীটি আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, কিন্তু তোমরা এটা সবাইকে বলে বেড়াতে পারবে না বা বলতে পারবে না এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ওরা ওই রকম কন্ডিশন মেনেই আলিম ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনে। এখন আমি বলবো ঠিক আলিম ভাই যেভাবে জুলফিকার ভাইদের সাথে শেয়ার করেছিল ঠিক সেভাবেই। তো সেই সময়কালে মানে আরও ৩-৪ বছর আগে, তখন আলিম ভাই সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্বরত ছিলেন। তো এমনই এক রাতের ঘটনা, মানে তিনি বসে আছেন ওনার চেয়ারে, পাহারা দিচ্ছেন। ওনার কেমন জানি মানে জিমুনি আসছিল, বাট তেমনটা বেশি ঘুমের গোরে মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেয় আলিম ভাইয়ের সাথে আরও একটা মানুষ, মানে আরও একটা সিকিউরিটি গার্ড রাতের বেলা রাখবে, যাতে তারা দুইজনে মিলে রাতের বেলা পাহারা দিতে পারে। তো এবার বলে রাখি তিনির সাথে কি হয়েছিল, কারণ তিন্নিকে আলিম ভাই খুব ভালো করে চিনত। তিনি যখন প্রথম সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়, নতুন একজন ছাত্রী আর কি, তো সে হোস্টেলের মধ্যে উঠে এবং ওঠার পর তার ক্লাসমেট একটা ছেলের সাথে তার প্রণয় হয়, মানে প্রেম গঠিত ব্যাপার স্যাপার হয়। তো তিনি ওই ছেলেটার পাল্লায় পড়ে, মানে মোস্ট অফ দ্য টাইম হোস্টেল ছেড়ে ওই ছেলেটার সাথে চলে যেত এবং অনেক সময় দেখা যেত ওই ছেলের সাথে সেই রাত কাটাতো। তো একদিন আলিম ভাই মেয়েটাকে সাবধান করতে চাইলেন, কারণ তিনি ওই ছেলেটাকে চিনতেন। আসলে ছেলেটা ছিল একটা প্রভাবশালী মানুষের ছেলে এবং খুব বাজে একটা ছেলে, দুশ্চরিত্র একটা ছেলে। সেই ছেলে নাকি আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছিল, এরকম অনেক কথাবার্তা আলিম ভাই জানতো। সেজন্য সে তিন্নিকে আসলে সতর্ক করতে চায়। তো এই কথাটা বলতে গিয়ে দুর্ভাগ্যবশত বা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আলিম ভাই তিন্নির হাতে চরকায়, কারণ তিন্নি নাকি আলিম ভাইকে রেগে গিয়ে খুব জোর একটা থাপ্পড় দেয় এবং তাকে বলে অন্যের ব্যাপারে মানে নাক না গলানোর জন্য। আলিম ভাইয়ের কথা বলে, আলিম ভাই কিন্তু মোটামুটি বয়স্ক একজন মানুষ, ওনার বয়স 40-এর ঊর্ধ্বে। তো সেই আলিম ভাই যখন ওই ছোট্ট মেয়ে তিন্নির হাতের চর খায় বা চরটা ওনার মুখে লাগে, ওনার খুব আসলে অপমান বোধ হয়। তারপরেও তিনি ব্যাপারটাকে আর অত গায়ে মাখাননি। উনি চেষ্টা করেছিলেন তাকে সতর্ক করার, কিন্তু সেই তিন্নি ওনার কথা শুনেননি। ঠিক 3 থেকে 4 মাস পরে একদিন রাতের বেলা আলিম ভাই বসে আছে সেই চেয়ারে এবং কান্না জড়িত বা জর্জরিত একটা অবস্থায় ওনার সামনে তিন্নি এসে দাঁড়ায়। তখনও তার চোখ দিয়ে পানি পড়তেছিল। মেয়েটা এসেই আলিম ভাইকে বলে, আলিম ভাই সেদিনের ঘটনার জন্য আমি আসলে আপনার কাছে মাপ চাইতে এসেছি। তো আলিম ভাই সেই তিন্নিকে বলে, মানে একদম
খুব মায়ের দৃষ্টিতে বা বাচ্চার দৃষ্টিতে বলে, কি হয়েছে মা, তুমি কাঁদতেছো কেন? তো আলিম ভাইকে তিনি বলেন, আসলে আলিম ভাই, আমি প্রেগন্যান্ট, কিন্তু আমার যে বয়ফ্রেন্ড সে আসলে এটা মেনে নিচ্ছে না এবং সে কোনোভাবেই স্বীকার করতেছে না। এখন আসলে আমার কোনো কিছু করার নাই বা কারো কাছে যাওয়ার জায়গা নেই। তো এই কথাগুলা বলে আলিম ভাইকে ওই তিন্নি হস্টেলের দিকে চলে যায়। তা আলিম ভাই তিনিও বুঝতে পারেন না যে কি বলে সান্ত্বনা দিবেন বা এটার আসলে কি বিহিত করবেন, কারণ ওনার কাছে এটার কোনো সলিউশন ছিল না। তো সেই রাতটাই ছিল তিন্নির শেষ রাত। পরদিন সকালবেলা তিন্নির ঝুলন্ত লাশ ওই যে অডিটোরিয়াম, সেটার পেছনে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো এটা নিয়ে অনেক কাহিনী হয়, অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু আগেই বলেছিলাম ওই যে তিন্নির যে বয়ফ্রেন্ড, তার পরিবার ছিল অনেক প্রভাবশালী পরিবার। তারা ঘটনাটাকে সামহাও দামাচাপা দিয়ে দেয় এবং তার যে বয়ফ্রেন্ড সে চলে যায় দেশের বাইরে কোনো একটা দেশে। তো এভাবে বেশ কিছুটা সময় চলে যায় এবং বেশ কিছুটা বছর বলা যায়, কিন্তু আলিম ভাই তিনি এরই মাঝে বারবার তিনি তিন্নিকে দেখতে পান। তো তিন্নিকে তিনি দেখতে পান কিভাবে? অনেক সময় তিনি বসে আছেন ওনার চেয়ারে, এমন সময় দেখা যায় তিনি ওনার চেয়ারের পাশে এসে দাঁড়িয়ে আছেন, খুব মলিন চেহারা, খুব দুঃখে জর্জরিত একটা চেহারা, এবং ওনাকে কিছু একটা বলতে চাই। এরকম তার মুখ দেখে বা তার কি বলা যায় বিহেভিয়ার দেখে বোঝা যায় সে আসলে আলিম ভাইকে কিছু একটা বলতে চায়। তো যেই না আলিম ভাই কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে, মুহূর্তের মধ্যেই সেই তিন্নি আবার হাওয়ায় মিশে যায়। মানে সেই কথাটা কোনোভাবে আলিম ভাই, তার নাকি মুখের জিহ্বাটা একদম বের হয়ে মুখ থেকে আরো অনেকটা লম্বা হয়ে, মানে অনেক ঝুলে থাকার মতো এরকম বিভৎস একটা অবস্থা। তো ওইটা আসলে দেখার পর আলিম ভাই নিতে পারেনি, সেদিন সেন্সলেস হয়ে গিয়েছিল আর কি। তো সেই রাতের পর থেকে আলিম ভাই আর কোনোদিন তিন্নিকে দেখেনি, এবং তিন্নির যে আত্মা, তিন্নির যে ছায়া বা তিন্নির যে অবয়ব, সেটা আর কোনোদিন আলিম ভাইয়ের আশেপাশে ঘোরাফেরা করেনি। তো আলিম ভাই এই বিষয়টা পুরোটাই ওনার মনের মধ্যে চেপে রাখেন, উনি কারোর সাথে শেয়ার করেন না, এবং এই কাহিনীগুলা শেয়ার করেন জুলফিকার ভাইদের সাথে এবং ওনার আরও দুইটা বন্ধুর সাথে। এইভাবেই একটা মানে সত্য ঘটনা বা সত্য একটা অভিজ্ঞতা আলিম ভাইয়ের জীবনের। এবং তা আছে আমি জানি না, আমি আপনাদের কিন্তু বলেছিলাম আমি সব স্টোরি যে শুধু ভৌতিক শেয়ার করব সেটা না, মানুষের জীবনের অদ্ভুত এবং ভয়ঙ্কর কাহিনীগুলা, অভিজ্ঞতাগুলা আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। এটা সত্যি একটা কাহিনী, সত্যি একটা অভিজ্ঞতা, এবং জুলফিকার বলেছেন, লিখেছেন আমাকে বারবার করে, 100% সত্যি একটা ঘটনা। এবং তিন্নিকে বারবার আলিম ভাই দেখতো, ঠিক যখনই তিন্নির বয়ফ্রেন্ড হাসান মারা যায় এরপর থেকে তিন্নিকে আর কোনোদিন দেখা যায়নি। তো এই যে এই কাহিনীগুলার পেছনে যে কতগুলা মিল অমিল আছে সেটা আপনারা হয়তো এখনই মিলাতে পারবেন, আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন হয়তো কিসের পিছনে কি ছিল। এবং এটাই ছিল আলিম ভাইয়ের জীবনে ওনার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা। আপনারা কেমন লাগলো বা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক বেশি বেশি দরকারি, কারণ সেটা অনেক বেশি মূল্যবান আমাদের চ্যানেলের জন্য, বিশেষ করে আমার জন্য। তো এটাই ছিল আমাদের প্রথম স্টোরি। আমি এখন চলে যাব আমাদের সেকেন্ড একটা স্টোরিতে, এবং এই স্টোরিটাও বা অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো আপনারা শোনার পর জানাবেন। তো আমি চলে যাচ্ছি, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমি আপনাদের কাছে, এবং আরও ওগুলার মানুষজন মোটামুটি হৃদয়ের পরিচিত ছিল, সেজন্য সে খুব কিউরিসিটি ফিল করে তার পরিচিত কেউ মারা গেল কিনা। তো হৃদয় যখন ওই মানুষগুলার খুব কাছাকাছি চলে আসে, সে খেয়াল করে মানুষগুলার উচ্চতা আসলে সাধারণ মানুষের চেয়ে খুব বেশি, মানে খুব বেশি বলতে 6 ফিটের উপরে, প্রত্যেকটা মানুষ 6 ফিটের উপরে, এবং হৃদয়ের থেকে মোটামুটি বেশ লম্বা। তো হৃদয়ের খুব অবাক লাগে যে প্রত্যেকটা মানুষ এত লম্বা কিভাবে হলো, এবং সবার হাইট অনেকটা সেম মনে হচ্ছে। তো হৃদয় যখন ওই মানুষগুলোর কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে থেকে একজন বলে, ভাই আপনি কি আমাদের সাথে যাবেন?
তো হৃদয় জিজ্ঞেস করে, ভাই আমি যাব মানে আমি আসলে বুঝলাম না এটা কার লাশ, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বা কে মারা গেল। তো তখন ওই লোকটা বলে, ভাই আমরা জানাজাতে যাচ্ছি এবং জানাজাতে যাওয়ার সময় এটা জিজ্ঞেস করা উচিত না কার লাশ কোথার থেকে আসলো, একটা মুসলিমের কাজ হচ্ছে জানাজাতে অংশগ্রহণ করা। এরকম একটা কথা যখন বলে, হৃদয় আর কোনো কিছু পাল্টা কোয়েশ্চেন করতে পারে না, সে চুপচাপ বলে আচ্ছা ঠিক আছে ভাই চলেন। সে ওই লোকগুলাকে ফলো করতে থাকে এবং ফলো করে তাদের পেছন পেছন হাঁটতে থাকে। এবং একটা সময় হৃদয় খেয়াল করে মানে লোকগুলো আসলে খুব দ্রুত হাঁটতেছে, মানে এমনভাবে হাঁটতেছে তারা আসলে মনে হচ্ছিল পাগুলা চলতেছে না, হাওয়ার উপর দিয়ে বেশি চলে যাচ্ছে, এরকম একটা স্পিড। এবং সেই সাথে হৃদয়ও খুব দ্রুত ওদের সাথে তাল মিলিয়ে হাঁটতেছে। সাধারণত কিন্তু হৃদয় মানে ডিউটির পরে এতটুকু স্ট্যামিনা বা এতটুকু তার মধ্যে শক্তি থাকে না এত দ্রুত হাঁটার, কিন্তু সেদিন হৃদয়ের শরীরে অনেক শক্তি সে ফিল করতেছিল এবং ওই লোকগুলোর সাথে তাল মিলিয়ে সে খুব দ্রুত হাঁটতেছিল। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় তারা একটা প্রান্তরের মতো জায়গায় চলে আসে। সেই জায়গাটা অনেকটা উঁচা মতো ছিল আর কি, এবং তারা সেই জায়গাটাতে ঢুকে। তো হৃদয় বুঝতে পারে এটা একটা কবরস্থান এবং তারা সবাই সেখানে দাঁড়িয়ে যায় এবং সেখানে সেই লাশটা রেখে তারা একটা জানাজা সম্পন্ন করে। এবং হৃদয় দেখে খুব সুন্দর করে একটা কবর সেখানে আগে থেকে রেডি করা আছে। সেই কবরটার মধ্যে তারা সেই মৃত ব্যক্তিটাকে দাফন করে দেন, কবরস্থ করে দেন এবং সবাই সেই কবরস্থান থেকে বের হয়ে আসে। তো বের হয়ে আসার পর হৃদয় তাদেরকে জিজ্ঞেস করতে চান যে ভাই আপনারা কই যাবেন এখন, বা আপনারা কোন পাড়ার মধ্যে থাকেন, এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করতে যাবেন। এমন সময় হৃদয় দেখে ওই যে মানুষজন ৬-৭ জন মানুষ যারাই ছিল, মানুষগুলো আস্তে আস্তে মানে খুব দ্রুত সামনের দিকে হেঁটে গেল এবং হেঁটে মনে করেন ৫০-১০০ হাত হবে এরকম দূরত্বে গিয়েই সবাই মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। ওই জ্যোৎস্না রাতের মধ্যে একদম সব কিছু ক্লিয়ার, হৃদয়ের চোখের সামনে ৬-৭ জন মানুষ সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেল। এই জিনিসটা আসলে হৃদয় কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারে না, এত বেশি ভয় পেয়ে যায় সে সেখান থেকে দৌড়াতে থাকে। এবং দৌড়াতে দৌড়াতে সে কতক্ষণ দৌড়িয়েছিল জানে না, একটা সময় সে তার বাসার কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং জ্ঞান যখন তার ফিরে, সে ঠিক সেই জায়গাটাতে পড়ে আছে যেখানে সে অজ্ঞান হয়েছিল এবং বাইরে সে আজানের শব্দ শুনতে পায়। তো সে দেখে তার শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা, বিভিন্ন জায়গায় ছিলে গিয়েছে মানে মাটিতে পড়ে যাওয়ার কারণে। সে উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে সে বাসার মধ্যে চলে যায়। তো তার বাসার মধ্যে সবাই চিন্তা করতেছিল, তারা আসলে চিন্তা করতেছিল আবার এইটা যে অনেক সময় হৃদয় রাতের বেলা নাইট টাইম যে ওভার ডিউটি করে সেটা করতেছিল হয়তো, সেজন্য হয়তো তার বাসায় আসতে লেট হচ্ছিল। যাই হোক, হৃদয় কাউকে এই বিষয়গুলো শেয়ার করে না, তার সাথে কি ঘটেছিল সে তাদেরকে বলে সে ডিউটিতে ছিল এবং সে ঘুমাতে চলে যায়। তো পরদিন দুপুরবেলা যখন তার ঘুম ভাঙে, সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত চলে যায় সেই জায়গাটাতে যেখানে সে রাতের বেলা গিয়েছিল এবং লাশটার দাফন হয়েছিল, লাশটা জানাজা হয়েছিল ঠিক সেখানে। তো ওই জায়গাটা মোটামুটি তার বাড়ি থেকে 30-25 মিনিট মতো লাগতো হেঁটে যেতে। তো হৃদয় সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে আসলে সেখানে কোনো কবরের অস্তিত্ব নাই। উঁচা মতো একটা ডিবি মতো একটা জায়গা, খুব পুরনো একটা জায়গা, খুব ঝোপ জঙ্গল, কিন্তু আসলে সেখানে কোনো কবরের কোনো চিহ্নই নাই। তো হৃদয় বুঝতে পারে তার সাথে আসলে কি ঘটেছিল। সে এরপর পুরো বিষয়টা তার মায়ের সাথে শেয়ার করে। তো তার মা, তিনি এলাকার যে মসজিদের যে ইমাম ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসেন এবং ওনার সাথে বিষয়টা শেয়ার করেন। তো ইমাম সাহেব বলেন আসলে এই যে লাশটা বা এই যে মানুষগুলাকে দেখেছিল তারা ছিল জিন। তো হৃদয়কে ওরা সাথে নিয়ে গিয়েছিল জাস্ট জানাজাটা পড়ানোর জন্য, কারণ মানুষের জানাজাতে যত বেশি মানুষ পড়তে যায় তত বেশি মৃত ব্যক্তিটার জন্য দোয়া করা হয়। তো সেজন্য তারাও হয়তো হৃদয়কে সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ের কোনো ক্ষতি করার উদ্দেশ্য বা খারাপ কোনো চিন্তা তাদের মাথায় ছিল না। তো যাই হোক, ভালো জিন ছিল, হৃদয়ের কোনো ক্ষতি হয়নি, এমন ক্ষতি হবেও না, হৃদয়কে ভয় পেতে হবে না। তারপরও হুজুর তাকে কিছু
দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করে দেয় এবং বলে রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক হতে। তো এটাই ছিল হৃদয়ের জীবনে ঘটা একটা বাস্তব অভিজ্ঞতা বলা যায়, এবং খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আসলে যে ফেস করেছে বা যার জীবনে এটা এক্সপিরিয়েন্স করেছে সেই জানে। আপনার সাথে যদি এমন হয়, আপনি বের হলেন, একটা জানাজাতে অংশগ্রহণ করলেন এবং মুহূর্তের মধ্যেই জানাজার সব মানুষ উদাও হয়ে গেল, পরদিন সকালে গিয়ে দেখলেন সেখানে আসলে কোনো খবরই নেই। তো ব্যাপারটা কতটুকু অদ্ভুত এবং কতটুকু ভয়ঙ্কর সেটা যার সাথে ঘটে সে ছাড়া আসলে কেউ বুঝতে পারে না। তো এটাই ছিল হৃদয়ের ঘটনা, এবং এটাই ছিল আজকের মতো আমাদের আয়োজন। কেমন লাগলো আপনাদের দুটো ঘটনা আপনারা জানাবেন প্লিজ কমেন্ট করে। আমি চলে যাব আজকের মতো, আর বেশি কিছু বলবো না। আশা করি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক বাটনে হিট করবেন যাতে আরও বেশি মানুষের কাছে আমাদের স্টোরিগুলো চলে যায়। সেই সাথে আমি বলে রাখি, অনেকে জিজ্ঞেস করতেছেন এটা কি বুথ FM নাকি, এটা কি boot.com নাকি। তো হ্যাঁ, আমি বলে রাখি আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রোগ্রাম। এটা বুথ FM না বা boot.com কোনো কিছুই না। আমরা বুথ FM থেকেও কোনো স্টোরি এখানে কালেক্ট করে শেয়ার করি না। আমাদের প্রত্যেকটা স্টোরি আমাদের নিজেদের মতোই কালেক্ট করা, আমাদের নিজেদের মতোই এখানে উপস্থাপন করা হয়। তা আপনারা যারা মনে করেন যে এটা বুথ FM নাকি, এটা এরকম মনে করার কোনো কিছুই নাই। হ্যাঁ ঠিক আছে, আমরা বলেছিলাম এবং এখনও বলতেছি, আমরা বুথ FMকে উৎসর্গ করে বা বুথ FM এর স্মরণেই আমরা আমাদের শোটা স্টার্ট করি এবং এখনও আপনাদের সাথে স্টোরি শেয়ার করতেছি। তো বুথ FM এর প্রতি সবসময় আমাদের ভালোবাসা ছিল এবং থাকবে। সেই সাথে আমরা আমাদের শোটাও আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের মতো করে। তো আশা করি সবাই আপনারা বুঝতে পারলেন, এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর বেশি কিছু না বলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আল্লাহ হাফেজ।